বাসর রাতে আমার বরের পরিবর্তে 7 বছরের দেবরের সাথে রাত্রি যাপন করতে হয়েছে। যেই রাতে বরের সাথে গল্প গুজব সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার কথা, সেই রাতে সারাটা রাত আমার চোখের পানি ফেলতে ফেলতে কেটেছে। আমার বর কবুল বলেই বিয়ের আসরে আমাকে একা ফেলে চলে এসেছে। যেখানে মেয়েরা বরের হাত ধরে শ্বশুরবাড়ি প্রবেশ করে, সেখানে আমি 7 বছরের দেবরের হাত ধরে শ্বশুরবাড়ি প্রবেশ করেছি। আমাদের বিয়ের 2টা দিন পার হয়ে গিয়েছে, অথচ আমার বর একটাবারের জন্য আমার মুখ দর্শন করেনি, আমার সাথে দুটো ভালো করে কথা বলেনি। একটা মেয়ের কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে? বলতে পারিস আদিতা? কি বলছিস আপু? উৎস তালুকদার তো কি স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমাকে উৎসের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা ছিল বুঝি? কেন আমার জীবনটা নষ্ট করে দিলি আদি? বিশ্বাস কর, আমি বেশি কিছু চাইনি, আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থের লোভ আমার জীবনটা শেষ করে দিল রে আদি। তুই আমাকে ভুল বুঝছিস আপু, উৎস তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, এখানে আমার দোষ কোথায় বলতো আপু? আমি তো আর উৎসকে বলে দেইনি সে যেন তোকে স্ত্রী হিসেবে মেনে না নেয়। উৎস তোকে ভালোবাসে আদি। 2 দিন আগে উৎসের সাথে তোর বিয়ে হবার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আমার ছোট বোনের হবু বরের বউ হয়ে গেলাম। সেটা আবার যেন তেন বউ না, কাগজের বউ, যাদের সম্পর্ক শুধুমাত্র 3 কবুল আর একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ। বিয়ে বাসররাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহীনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে। তাদের মধ্যে ভর করে একরাশ লজ্জা, কামনা, বাসনা, প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা, ব্যাকুলতা, ভয় আর সুখ মিশ্রিত অনুভূতি। আমিও তার ব্যতিক্রম ছিলাম না আদি, কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। কেন আমার সাথে এমনটা করলি? তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আদি, কোনোদিনও না। বলেই ফোন রেখে কান্নায় ভেঙে পড়লো আদ্রিকা। তার পুরো নাম আদ্রিকা খন্দকার, সজল খন্দকার আর শায়লা খন্দকারের বড় মেয়ে আদ্রিকা খন্দকার। আদ্রিকা আর আদিতা দুজনেই যমজ বোন। আদিতা থেকে আদ্রিকা 2 মিনিটের বড়। সবাই ভালোবেসে আদ্রিকাকে আদ্রি আর আদিতাকে আদি বলে ডাকে। যমজ হওয়ার দরুন তাদের চেহারার মিল থাকলেও চারিত্রিক দিক থেকে একজন অন্যজনের থেকে সম্পূর্ণ আলাদা। আদি অনেক স্টাইলিশ আর চঞ্চল প্রকৃতির, বিলাসবহুল জীবনযাপন তার পছন্দ। বড়লোক বাপের বকে যাওয়া ছেলে মেয়েদের সাথে তার উঠা বসা, মাঝ রাত অব্দি পার্টি করা, ড্রিঙ্কস করা, সিগারেট খাওয়া তার কাছে ভাত মাছ। অন্যদিকে আদ্রিকা আদি তার সম্পূর্ণ বিপরীত। আদ্রি খুবই সহজ সরল, শান্ত প্রকৃতির, বাবা মায়ের বাধ্য সন্তান, নিজেকে সবসময় বোরকা হিসেবে মুড়ে রাখতে পছন্দ করে। আদ্রি আদি দুজনেই অনার্স 2য় বর্ষের ছাত্রী, কিন্তু কেউ জানে না তারা দুজন একই মায়ের পেটের আপন বোন। আদি হোস্টেলে থেকে পড়াশোনা করে। আদির ফ্রেন্ড সার্কেলে সবাই জানে তার বাবা অনেক বড় বিজনেসম্যান, অথচ আদির বাবা সজল খন্দকার সামান্য বেতনে প্রাইমারি স্কুলে দপ্তরের চাকরি করেন। আদির হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনার খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। শুধুমাত্র আদির কথা ভেবে আদ্রি পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করে। মাস শেষে নিজের বেতনের সম্পূর্ণ টাকা বোনের হাতে তুলে দেয়, এখন যাতে বোন নিজের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে। অথচ সেই বোনের জন্যই আদ্রির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। আদ্রি ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে পরপর 3টা টিউশনি করে তবেই বাড়ি ফেরে। দিনটি ছিল সোমবার। সেদিন আদ্রির স্টুডেন্ট নাতাশার জন্মদিন ছিল। আদ্রি নাতাশাকে পড়াতে গিয়ে দেখে তাদের পুরো বাড়ি এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। আদ্রি ভেতরে গিয়ে জানতে পারে আজ নাতাশার জন্মদিন। রাতে অনেক বড় করে পার্টি হবে, অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আসবেন নাতাশার জন্মদিনের পার্টিতে। এসব দেখে আদ্রি চলে আসতে গেলে নাতাশা আদ্রিকে বাধা দেয়, যা দেখে নাতাশার মমরক্ত চক্ষু নিয়ে নাতাশার দিকে তাকিয়ে থাকে। তিনি আদ্রিকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু মেয়ের ভালোর কথা বিবেচনা করে আদ্রিকে চোখের সামনে সহ্য করতে হয়। তার হাজবেন্ড ফারুক চৌধুরী নাতাশার পড়াশোনার জন্য আদ্রিকে এই চৌধুরী ভিলায় নিয়ে আসে। আদ্রি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অন্যদিকে নাতাশা খুবই দুষ্টু আর চঞ্চল প্রকৃতির। এজন্যই কোনো টিচারই তাকে পড়াতে চায় না। সেই দুষ্ট মেয়েটাকে আদ্রি ভালোবাসা দিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারে। নাতাশা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। তার পড়াশোনায় ইমপ্রুভমেন্ট দেখে ইতি চৌধুরী চাইলেও আদ্রিকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিতে পারেননি, কিন্তু সুযোগ পেলে আদ্রিকে অপমান করতে ছাড়েন না। নাতাশার জন্মদিনেও ছাড়েনি। তিনি নাতাশাকে সাইডে নিয়ে গিয়ে বলেন, এটা তুমি কি করলে বেবি? তুমি জানো আজকে আমাদের বাসায় কত মেহমান আসবে, কত বড় বড় সেলিব্রিটিদের তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে। এত লোকের মাঝে তুমি ওই 3rd ক্লাস মেয়েকে থাকতে বললে? সবাই যদি মেয়েটার পরিচয় জানতে চায় তখন আমি কি জবাব দেব? আমি যদি সবাইকে বলি একটা 3rd ক্লাস গরিব মেয়ের কাছে আমার বেবি পড়ে, তাহলে আমার মান সম্মান থাকবে বলো? ইতি চৌধুরীর কথা শুনে আপনা আপনি চোখ থেকে পানি
গড়িয়ে পড়ে আদ্রির। আদ্রির চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নাতাশা দৌড়ে গিয়ে আদ্রির হাত ধরে বলল, প্লিজ ম্যাম, মমের কথা আপনি কিছু মনে করবেন না, আপনি আর একটু থাকুন ম্যাম, আমার ভালো লাগবে। আমি শুধু শুধু কেন থাকবো নাতাশা, এখানে তো আমার কোনো কাজ নেই, পার্লারের মেয়েরা আমাকে সাজাতে এসেছে, আপনি বরং তাদের সাথে থেকে আমাকে সাজিয়ে দিন ম্যাম, তাহলে মমও কিছু বলতে পারবে না, আর আপনিও আমাদের বাড়িতে কিছুটা সময় থাকতে পারবেন। ঠিক আছে চলো, বলেই আদ্রি নাতাশাকে রেডি করতে নিয়ে যায়। পার্লারের মেয়েরা নাতাশাকে সাজিয়ে দিচ্ছে আর আদ্রি তাদেরকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে নাতাশার সাজ কমপ্লিট হয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। আদ্রি আর এক মুহূর্ত দেরি না করে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু ধরনীর বুকে আধার নেমে এসেছে দেখে অনেকটা ঘাবড়ে যায় আদ্রি। আদ্রি বেখেয়ালে দুরু দুরু বুকে চৌধুরী ভিলা থেকে সামনে কয়েক কদম এগিয়ে যেতেই শক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার আগেই লোকটা এক হাতে আদ্রির কোমর জড়িয়ে ধরে। জীবনের প্রথম পুরুষালী হাতের স্পর্শে আদ্রি চমকে ওঠে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ বয়ে যায়। আদ্রি লোকটার চোখের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আদ্রির যাওয়ার পানে তাকিয়ে লোকটা তার বুকের বাঁ পাশে হাত রেখে বলল, সন্ধ্যাবেলায় এক সন্ধেকন্যা উচ্চ তালুকদারের হৃদয় হরণ করে নিয়ে গেল, অথচ উচ্চ তালুকদার টেরও পেল না। হাউ স্ট্রেঞ্জ। ছাড় তো আদি, কেউ দেখলে খারাপ কিছু মিন করবে, প্লিজ ছাড়, বিরক্ত লাগছে আমার। না, ছাড়বো না। এই বলে আদি আদ্রিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার সুইট সিস্টার, ইউ আর সো সুইট। আর আজ আমি তোর মতো করেই বোরকা হিজাব পরে চোখে কাজল দিয়ে সেজেছি। তুই সবসময় আমাকে বলিস আমি যেন শার্ট প্যান্ট না পরে বোরকা হিজাব পরি, আজ তোর ইচ্ছা পূরণ করেছি আমি আপু। তোর মতোই কালো বোরকা পরেছি, চোখে কাজল দিয়েছি, অথচ তুই আমার দিকে ফিরেও তাকিয়ে দেখছিস না আপু। আদির কথায় আদ্রি বিরক্তি নিয়ে নিজের থেকে আদিকে ছাড়িয়ে দিয়ে বলল, এত ভঙ্গিতা না করে বল কত টাকা চাই। কথাটা শোনা মাত্রই আদি আদ্রির গালে পরপর 2টা চুমু দিয়ে বলল, এজন্যই তোকে আমি এত ভালোবাসি আপু, তুই আমার মন পড়তে পারিস, আমার না বলা কথাগুলো খুব সহজেই বুঝে যাস, কারণ তোর সাথে যে আমার টাকার সম্পর্ক আদি। তুই কখনো টাকার কথা ছাড়া আমার সাথে অন্য কোনো কথা বলেছিস আদি? কখনো জানতে চেয়েছিস আমি কেমন আছি? ক্লাস শেষ করে এসে পরপর 3টা টিউশনি করাতে আমার কষ্ট হয় কিনা জানতে চাসনি। আসলে জানার প্রয়োজন মনে করিসনি। আমি নাতাশাকে পড়াচ্ছিলাম। সাজেদা খালা যখনই নাতাশার রুমে গিয়ে বলেছে আদিতা নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে, তখনই আমি বুঝতে পেরেছি তোর টাকার প্রয়োজন। কত টাকা লাগবে বল? আদি বলল, 5,000 আপু। 5,000? এত টাকা দিয়ে তুই কি করবি? আমার ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে একটা ট্যুরে যাবো আপু, তার জন্যই টাকার প্রয়োজন। যদিও 5,000 টাকা খুবই কম হয়ে যাবে, বাট আই উইল ম্যানেজ। চলতি মাসের 1 তারিখে আমি তোকে 15,000 টাকা দিয়েছি, এখনো এই মাস শেষ হয়নি, এরই মধ্যে তোর 10,000 টাকা শেষ হয়ে গেল। আদি বলল, তুই তো হোস্টেলে থাকিস না, এই জন্য হোস্টেলের খরচা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনা করতে অনেক টাকার প্রয়োজন হয়, তুই দিবি কিনা তাই বল। আমার 3টা টিউশনি থেকে মাসে 15,000 টাকা আর্ন হয়, যার সম্পূর্ণ টাকা আমি তোর হাতে তুলে দেই। কিন্তু 20 তারিখে বাবা মায়ের বিবাহ বার্ষিকী, ভেবেছিলাম বিবাহ বার্ষিকী উপলক্ষে বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা করব, তাই 15,000 টাকা থেকে 5,000 টাকা আমার কাছে রেখে দিয়েছিলাম। আমার কাছে টাকা বলতে সেই 5,000 টাকাই আছে। এখন তোকে যদি সেই টাকা দিয়ে দেই, তাহলে বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে তাদের কিছুই দিতে পারবো না। তার মানে তুই দিবি না টাকা? ওকে ফাইন, আমি বাবার থেকে চেয়ে নেব। আদ্রি বলল, প্লিজ আদি, এমনটা করিস না বোন, বাবার কাছে ট্যুরে যাওয়ার জন্য টাকা চাস না। তুই তো সবটা জানিস, একটা ছাদের ঘর তুলতে গিয়ে আমাদের কত টাকা দেনা হয়ে গিয়েছে। মাস শেষে বাবার বেতনের প্রায় অর্ধেক টাকা পাওনাদারকে কিস্তিতে পরিশোধ করতে হয়। এমন অবস্থায় তুই যদি টাকা চাস, বাবা কোথা থেকে তোকে টাকা দিবে বলতো? তার থেকে তুই বরং ট্যুরে যাওয়ার ক্যান্সেল করে দে বোন, আমাদের পরীক্ষা শেষ হোক, তারপর আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসবো। তুই একবার বাবার কথাটা বোঝার চেষ্টা কর। আদি বলল, আমি বুঝতে চাই না আপু, বাবা যদি আমার ভরণ পোষণ নাই দিতে পারে, তাহলে ছোটবেলায় আমাকে গলা টিপে মেরে ফেললো না কেন? আর রইল ট্যুরে যাওয়ার কথা, সেখানে তো আমি যাবই। আমি তোর মতো খাঁচায় বন্দী হয়ে বাঁচতে চাই না, আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই, এবং আমি সেটাই করব। এই বলে আদি চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেল। উৎস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এক কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার। 5 বছর আগে উৎস তালুকদারের মা মালিহা তালুকদার একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তিনি মারা যাওয়ার পর জাহিদ তালুকদার দ্বিতীয় বিয়ে করেন, যেটা মানতে পারেননি উৎস। উৎস বাবার উপর অভিমান করে লন্ডনে পাড়ি জমায়। যদিও উৎসের দেশে ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু তার দাদির মৃত্যুর খবর শুনে উৎস লন্ডন থেকে দেশে ছুটে আসে। কিন্তু দেশে এসে দেখে সবটা নাটক ছিল। তার দাদি সুস্থ সবল রয়েছে, শুধুমাত্র তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সবাই মিলে ছলনার আশ্রয় নিয়েছে। এরপর আর উৎস লন্ডনে ফিরতে পারেনি। পরিবারের মায়া তার মতো শক্তপোক্ত যুবককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। উৎস উচ্চতায় প্রায় 6 ফুট, গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলে মুখের গড়ন অত্যাধিক সুন্দর, যা দেখে যে কোনো মেয়ে ঘায়েল হতে বাধ্য। উৎসের বোন উপমার সবকটা বান্ধবী উৎসের প্রতি ফিদা, তাদের হার্টবিট বেড়ে যাওয়ার কারণ উৎস।
কিন্তু সেই ছেলেটা এক সন্দেহ কন্যাকে দেখে ঘায়েল হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় মেয়েটাকে দেখার পর চোখ থেকে ঘুম উবে গিয়েছে উৎসের। চোখ বন্ধ করলে চোখের সামনে মায়াবী দুটো চোখ ভেসে উঠছে। মায়াবী চোখ দুটো একটুও ঘুমাতে দেয়নি উৎসকে। সারাটা রাত বিছানায় ছটফট করেছে বেচারা। এক পর্যায়ে উৎস ঘুমাতে না পেরে বিছানা ছেড়ে উঠে সন্দেহকন্যার মায়াবী চোখ দুটো কল্পনা করে রং তুলির সাহায্যে সুন্দর দুটো মায়াবী চোখ অঙ্কন করতে করতে তার রাত কেটে যায়। রোজকার নিয়ম অনুযায়ী সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়ে উৎস। শত ব্যস্ততার মধ্যেও সন্দেহকন্যার মায়াবী চোখের কথা ভুলতে পারে না সে। উৎস নিজের কাজ ফেলে তার সন্দেহকন্যার ব্যাপারে খোঁজ নিতে সোজা চৌধুরী ভিলায় চলে আসে। সে গাড়ি থেকে বের হতেই তার ফোন বেজে ওঠে। উৎস ফোন কানে নিয়ে কথা বলতে বলতে চৌধুরী ভিলা থেকে কয়েক কদম দূরে চলে যায়। উৎস কথা বলা শেষ করে ফোন পকেটে রেখে পেছনে ফিরতেই দেখে গতকালের মতো সেইম বোরকা হিজাব পরিহিতা একটা মেয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখা মাত্রই উৎসের হার্টবিট বেড়ে যায়। অদ্ভুত এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়। উৎস তৎক্ষণাৎ দৌড়ে এসে দারোয়ানকে বলল, আঙ্কেল, এক্ষুনি যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাপু, তবে হ্যাঁ, তার নাম আদিতা, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। কথাটা শোনা মাত্রই উৎস ওয়ালেট থেকে 500 টাকার দুইটা চকচকের নোট দারোয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনার এইটুকু তথ্য পেয়ে আমার অনেক বড় উপকার হলো। 500 টাকার দুইটা চকচকে নোট দেখে খুশিতে চোখ ছলছল করে উঠল দারোয়ানের। দারোয়ান উৎসের হাত থেকে টাকাটা নিয়ে পকেটে রেখে দিয়ে বলল, অনেক বড় মন আপনার সাহেব, আপনি চাইলে আমি কিছুক্ষণ পরে মেয়েটার ব্যাপারে আরো তথ্য দিতে পারি। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি, তুমি বরং ফোন নাম্বারটা রাখো, বেশি কিছু লাগবে না, শুধু মেয়েটার বাবার নাম আর কোথায় থাকে এইটুকু বললেই হবে। ঠিক আছে সাহেব, কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব। উৎস মুচকি হেসে মনে মনে বলল, এক সন্দেহকন্যা সন্দেহবেলায় দেখা দিয়ে যে আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছে, সন্দেহকন্যা আমার বুকে মাথা রেখে সেই আগুন না নেভানো পর্যন্ত আমি নিশ্চিন্তে থাকতে পারছি না। এখন তো আমার ডাক ছেড়ে গাইতে ইচ্ছা করছে, তুমি জ্বালায়া গেলা প্রেমের আগুন, নিভায়া গেলা না। হেই গাইস, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গল্পের পরবর্তী পর্বটা আগামীকাল আপলোড হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।